অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আমার নিঃশব্দের ঘোর পর্ব ৪৭ দ্বিতীয় অংশ। বৃষ্টির দীর্ঘ রাত্রির ঝরে পড়া বৃষ্টির উন্মত্ততা যেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে এসেছে। আকাশ এখনও পুরো পরিষ্কার নয়, হালকা ধূসর মেঘ ছড়িয়ে আছে চারদিকে, তবে কোথাও কোথাও ম্লান রোদ ফোটার চেষ্টা করছে। জানালার কাঁচ বেয়ে বৃষ্টির জমে থাকা ফোঁটাগুলো ধীরে ধীরে নিচে গড়িয়ে পড়ছে, যেন রাতের অস্থিরতার শেষ চিহ্নগুলো মুছে যাচ্ছে। উচ্চ অট্টালিকার প্রশস্ত ডাইনিং স্পেস আজ এক ভিন্ন আবহে জেগে উঠেছে। এতদিন যেখানে সময়ের কোনো বাধা ধরা নিয়ম ছিল না, যার যখন ইচ্ছে তখনই খাওয়া, সেই অভ্যাস আজ যেন ভেঙে গেছে। নিশাত বেগমের কড়া নির্দেশে আজ সকালের পরিবেশে এক ধরনের শৃঙ্খলার আবরণ নেমে এসেছে। স্টাফদের ব্যস্ততা তাই আজ দ্বিগুণ। কেউ টেবিল সাজাচ্ছে, কেউ গরম খাবার তৈরি করছে, আবার কেউ কফির সুগন্ধে ভরিয়ে তুলছে পুরো পরিবেশ। লম্বা ডাইনিং টেবিলটি নিখুঁতভাবে সাজানো, সাদা টেবিল ক্লথের ওপর সোনালি কাটলারির ঝলক, নানান রকমের ফল, আর চারদিকে ছড়িয়ে পড়ছে তাজা কফির মোহনীয় সুবাস। মেয়েদের জন্য আলাদা করে বাঙালি পদ আর ছেলেদের জন্য ইউরোপিয়ান খাবারের আয়োজন, সব কিছুতেই এক নিখুঁত যত্নের ছোঁয়া। কিন্তু এদিকে সকালের খাবারের ব্যবস্থা করলে কি হবে? অন্যদিকে এমি ঘুম থেকে উঠে দেখল সে বিছানায় শোয়া। হাই ছাড়তে ছাড়তে, হাত পা ছাড়িয়ে উঠতে উঠতে মাথায় হাত দিয়ে চুলকাতে লাগল, আর ভাবতে লাগল তার এমন কেন মনে হচ্ছিল, রাতে যেন তাকে কেউ লাথি মেরে দিয়েছে। চোখ ভালো করে মেলে দেখল, না, সে তো বিছানায় রয়েছে, তাহলে হয়তো স্বপ্ন দেখেছিল। কিন্তু চোখ ভালো করে পরক্ষণেই তার দৃষ্টি আটকে গেল। সামনে সোফার ওপর কায়ান চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে আছে, আর তার বুকের ওপর একটা কুশান চেপে ধরা। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে এমি প্রথমে বিশ্বাসই করতে পারল না। সে চোখ মুছে আবার তাকালো, না, ভুল দেখছে না। তবে কায়ান শুধু শুয়ে নয়, সে কুশানটা শক্ত করে জড়িয়ে ধরে যেন অদ্ভুত এক অস্থিরতায় কাঁপছে। মাঝে মাঝে মুখটা কুশানের ভেতরে ডুবিয়ে দিচ্ছে, যেন কোনো অদৃশ্য অনুভূতিকে আঁকড়ে ধরতে চাইছে। এমি হতভাগ হয়ে গেল। এমির ৩০ বছরের জীবনে এমন দৃশ্য সে কখনো দেখেনি। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে এসে সে কায়ানের পাশে দাঁড়ালো। তারপর কৌতূহল সামলাতে না পেরে একটু ঝুঁকে কান পাতল, আর পরক্ষণেই তার চোখ দুটো বিস্ময়ে আরও বড় হয়ে গেল। কায়ানের ঘুম জড়ানো কণ্ঠে অস্পষ্ট বিড়বিড়ানি ভেসে আসছে, ওহ রুহ, জাস্ট কাম ইশক, ডোন্ট গো, আই নিড মোর, ফাক ইশক, কিস মি মোর। এই বলে কায়ান কুশানটা মুখে আরও চেপে ধরল। এমির চোখ বড় বড় হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না, মাথায় কাজ করছে না ঠিক কি করবে। নিজের চুল ঝাড়া দিয়ে ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, যা বাবা, নিজের রুমে নিজের রুহ থাকতে আমার রুমের কুশানের ওপর নির্যাতন কেন ব্রো? এরপর কোনো উপায় নিজের এক আঙুল দিয়ে খোঁচা দিতে দিতে একটু দুবিধা নিয়েই ধীম গলায় বলে উঠল, ব্রো, ব্রো। কায়ান যেন আরও জোরে আঁকড়ে ধরল কুশানটাকে, আর একটু বিরক্ত কণ্ঠেই বলে উঠল, বিবি, আই এম নট ডান ইয়েট, ডোন্ট ডিস্টার্ব মি। এমির দাঁত ফিকলে হাসি দিয়ে বলে উঠল, আরে ব্রো, আমি তোমার বিবি না, তোমার লিটল ব্রো। কথাটা শেষ হতেই কায়ান যেন বিদ্যুৎ বেগে উঠে বসল আর চিৎকার করে উঠল, আহ রুহ। মুহূর্তেই চোখ খুলে গেল। ঘুম ঝোলে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান বুঝে নিল। সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলাতে চেষ্টা করল। ওদিকে এমি হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। হাসতে হাসতেই বলে উঠল, ব্রো, আমার সোফা কুশানটাকে হসপিটাল পাঠাতে হবে। কায়ান চোখ মুখ কুঁচকে কুশানের দিকে তাকাতেই দেখল কুশানখানা কায়ানের অধরের তরল উষ্ণতায় ভিজে উঠেছে। সঙ্গে সঙ্গে সেটা নিজের থেকে ছুড়ে দিল। দাঁতে দাঁত পিষে চুলে হাত গুজে উঠে বসল। এরই মধ্যে এমি হাসতে হাসতে জিজ্ঞেস করে উঠল, ব্রো, তুমি নিজের রুম থাকতে আমার রুমের সোফায় কি করে ঘুমালে? কায়ান এক ঝটকায় সোফা ছেড়ে নিজের ওপর রাগ করেই দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে উঠল, রোজই তো সোফায় ঘুমাই। এমির দিকে রুদ্র দৃষ্টিতে একবার তাকাতেই এমি মুখ বুজে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করল। কায়ান এরপর এক ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আধা উন্মুক্ত শরীর নিয়ে এক হাত পকেটে ঢুকিয়ে বেরিয়ে যেতে লাগল। কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে গিয়ে ফিরে এসে কুশানটা তুলে নিল আর ভারী কণ্ঠে বলে উঠল,
ইটস মাইন নাও। এদিকে এমির হাসি যেন থামছেই না, হেসে লুটোপুটি খাচ্ছে। কায়ান কুশনটা নিয়ে নিজের মাথায় বাড়ি দিতে দিতে বলে উঠল, শিট শিট। এই বলতে বলতে লিফট চড়ে নিজের পেন্ট হাউসে চলে গেল। পেন্ট হাউসে পৌঁছে নিজের রুমের সামনে এসে একটু থামল। নিজের রুমে ঢোকার আগে একটু গলা খাঁকড়ে নিল। একবার একটু রুমে ভালো করে দেখে নিল রিদিয়া কোথায়। না, নজরে পড়ল না। রুমের ভেতরে ঢুকতেই ভারী নুপুরের আর চুরির আওয়াজ আসতে লাগল ওয়াশরুমের দিক থেকে। সেদিকে দৃষ্টি ঘুরিয়ে তাকাতেই সে দেখল রিদিয়া ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে আসছে। পিচ রাঙা নরম শাড়িতে মোড়ানো তার অবয়ব যেন এক নিঃশব্দ মায়াজাল। কায়ান এক মুহূর্তও তাকিয়ে থাকতে পারল না। চোখ ফিরিয়ে নিয়ে দ্রুত পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, যেন নিজেকেই এড়িয়ে চলতে চাইছে। এদিকে রিদিয়া কায়ানের অবস্থান বুঝে মুখ বাঁকিয়ে বিদ্রূপ কণ্ঠেই বলে উঠল, নাটক দেখলে গা জ্বলে ওঠে। এতই যখন এলার্জি, আমার সঙ্গে বিয়ে কে করতে বলেছিল? যত্ত সব। কায়ান কোনো জবাব দিল না। ঠিক সেই মুহূর্তে রুমের বাইরে থেকে অ্যালেক্সের কণ্ঠস্বর ভেসে এলো, স্যার, ম্যাম, আপনাদের তাড়াতাড়ি বড় সাহেবা ব্রেকফাস্টের জন্য নিচে যেতে বলেছে। কায়ান নিজের অভিজাত ওয়াশরুমে প্রবেশ করতে করতে বলে উঠল, ওকে, মামাকে বলে দাও আমার একটু সময় লাগবে। এই বলে সে ঢুকে যেতেই রিদিয়া বিড়বিড় করে বলে উঠল, রোজ ওয়াশরুম গিয়ে মনে হয় ঘুমায়, এত সময় কাটায় মনে হয় যেন ওয়াশরুমে সংসার পাতিয়েছে। রিদিয়াও ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে থাকে। একবারে হাসপাতাল থেকে তার নানাইকে দেখে ভার্সিটি যাবে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে হঠাৎ নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থমকে গেল। এই কি সে? কিশোরীর সরলতা কবে যেন মিলিয়ে গেছে, তার জায়গায় ফুটে উঠেছে এক নববধূর পরিণত সৌন্দর্য। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সেই হাসি মিলিয়ে গেল। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, পাষাণ। বাইরে বৃষ্টির শেষ ফোঁটাগুলো ঝরে পড়ছে, আর ভেতরে দুজন মানুষের না বলা অনুভূতিগুলো নিঃশব্দে জমে উঠছে। মাহিয়ার জন্য আইদিন যেন একেবারে ছেলে মানুষ হয়ে গেছে। ভিআইপি ওয়াশরুমের দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এক নাগারে বলে চলেছে, মায়াদিনী, চলো না হানিমুন যাই। সুইজারল্যান্ড যাবে? হাবাই? কোথায় যাবে বলো, এক্ষুনি চলে যাই, ফিরতে হবে না পেন্ট হাউসে। প্রায় ঘণ্টাখানেক ধরে এইসব গান করে যাচ্ছে আইদিন, কিন্তু ভেতরে দাঁড়িয়ে থাকা মাহিয়া আইদিনের কথায় লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। দুজনেই এখন এয়ারপোর্টের ভিআইপি ওয়াশরুমে। মাহিয়া ওয়াশরুমের ভেতরে, আর আইদিন দরজার কাছে দাঁড়িয়ে এসব বলে যাচ্ছে, মাই বিলাভেড ওয়াইফি, আনসার মি। এরই মধ্যে মাহিয়া বেরিয়ে এলো। আইদিন পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পরনে আর সেই ভেজা শাড়ি নেই, রয়েছে আইদিনের ঢিলাঢালা টি শার্ট, যা ছুঁয়ে গেছে মাহিয়ার হাঁটুর কনুই পর্যন্ত। মাহিয়া মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছে। এইসব দৃশ্য দেখে আইদিনের চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে মুহূর্তেই নিজের লাগেজ থেকে একটা ব্লেজার কোট বার করে বেঁধে দিতে দিতে চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে বলে উঠল, ওহ, সুগার ক্যান্ডি, এটা যতই ভিআইপি ওয়াশরুম হোক, যদি কেউ এসে যায়, না না, আমি এসব রিস্ক নিতে পারবো না। আমার সুগার ক্যান্ডির ভিউ শুধু আমার জন্য। মাহিয়া মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছে। এরপর লজ্জায় মাথা নিচু করে বলে উঠল, এসব ভিউ ঠিউ পরে ভাবা যাবে, আমরা কাউকে বলে আসিনি, মনে আছে? আইদিন বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল, আর আমার হানিমুনের? নিক তো হসপিটালে হানিমুন সারল, আমার হানিমুনের কি হবে? মাহিয়া আইদিনের নাক টেনে দিল। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, দাদাই এখনো হসপিটালে ভর্তি, ভাইয়া ছাড়া কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি, দাদাই তো জানেও না, আর আপনি হানিমুন নিয়ে পাগলামো করছেন। আইদিন কথাগুলো বাস্তবতার সঙ্গে ভাবতেই এক গভীর নিঃশ্বাস ছাড়ল। তারপর কি যেন ভেবে একটু নির্লজ্জ হাসি দিয়ে বলে উঠল, তাহলে আমার রুমে তো শিফট করাই যায়। করাই যায় মানে কি? করতে তো হবেই। মাহিয়া লজ্জায় আইদিনের বুক মুখ ডোবালো। অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে পড়ল আইদিনের ভেতরটা জুড়ে, যেন এতদিনের অস্থিরতা এক নিমেষে থেমে গেছে। আইদিনও ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, কি যে শান্তি সুগার ক্যান্ডি, মনে হচ্ছিল সত্যি হয়তো আমি সব হারিয়ে ফেলেছি। এখনও আমার বিশ্বাস হচ্ছে না। মুহূর্তেই মাহিয়া একটু মুচকি হেসে আইদিনের বুকে চিমটে কেটে বলে উঠল, এবার বিশ্বাস হলো? আইদিন চ শব্দ করে চোখ মুখ কুঁচকে বলে উঠল, অন্যভাবেও তো বিশ্বাস করানো যেত মায়াবিনী, যেমন ধরো লিপস টু লিপস। কথা শেষ করতে পারল না, তার আগেই আইদিনের ফোন বেজে উঠল। ফোন হাতে নিতেই দেখল এমির।
ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এমি বলে উঠল, আইদিন ব্রো, মর্নিং থেকে নাকি তোমার আর সিস্টার ইন লয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় তোমরা? আইদিন গলা খাকরি করে বলে উঠল, প্রেম করতে বেরিয়েছি। তোর কোনো সমস্যা? ওপাশ থেকে এমির অসহায় কণ্ঠ ভেসে এলো, সবাই বউ নিয়ে প্রেম করছে আর আমি প্রেম তো দূর, একটু কথাও বলতে পারি না। আইদিন যতটা নির্দয় কণ্ঠে বলা যায় বলল, তোর এই স্যাড সং শোনার ইচ্ছে নেই, বাই। আইদিন ফোন কাটতে যাবে তার আগেই এমি ওদিক থেকে বলে উঠল, শোনো, আমার স্যাড সং তোমার শুনতে হবে না। মাম্মা ব্রেকফাস্ট টেবিলে দেখতে চাই সবাইকে ইন 20 মিনিটস। বাই। এই বলেই এমি ওপাশ থেকে কল কেটে দিল। আইদিন হতবম্ব হয়ে গেল। তাড়াতাড়ি ফোনটা পকেটে ঢুকিয়ে মাহিয়াকে কাঁধে তুলে নিল। মুহূর্তেই মাহিয়া হচকচিত হয়ে উঠল। নিজেকে একটু সামলে বলে উঠল, কি করছেন? আমরা তো এয়ারপোর্টে। আইদিন লাগেজের হ্যান্ডেল ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলে উঠল, মায়াবিনী, 15 মিনিটের মধ্যে আমাদের পেন্টহাউস যেতে হবে। 5 মিনিটে তোমার ড্রেস চেঞ্জ করতে হবে, নইলে আন্টির রাগ দেখার জন্য রেডি থাকতে হবে। এয়ারপোর্টের বাইরে বেরোতে বেরোতে মাহিয়া মৃদু হেসে ফেলল। বৃষ্টির ফোঁটা এখন প্রায় থেমে গেছে, বাতাসে রয়ে গেছে শুধু একটুখানি স্নিগ্ধতা, আর তার বুকের ভেতরও পরম এক গভীর স্বস্তির ঢেউ। ইস, এই সুখ থেকে আরেকটু হলেই বঞ্চিত হয়ে যেত। তুরস্কের ইস্তানবুল শহরে এখনও বেশ ঠান্ডা আছে, আর এই ঠান্ডা প্রায় এপ্রিল মাস পেরিয়ে যাবে। সেই ঠান্ডা যেন জানালার কাঁচ ভেদ করে ঢুকে পড়েছে মার্সেলোর অভিজাত অ্যাপার্টমেন্টের ভেতরেও। বিশাল লিভিং স্পেসের মাঝখানে রাখা ধূসর সোফায় বসে আছে মার্সেলো, অবসন্ন, বিধ্বস্ত। তার চোখে মুখে এখন আর সেই আগের দম্ভ নেই, বরং জমাট বেঁধে আছে তিক্ততা আর হাড়ের দাগ। সবকিছু যেন তার হাতছাড়া হয়ে গেছে। বাকি আছে শুধু এই অ্যাপার্টমেন্ট আর কিছু নিঃশব্দ ব্যাংক ব্যালেন্স, যেগুলোও যেন আজ অর্থহীন। সামনে দাঁড়িয়ে আছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুকা, আর বডিগার্ড দুজনেই মাথা নিচু করে যেন ঝড়ের আগের নিস্তব্ধতা টের পাচ্ছে। মার্সেলো গম্ভীর, শীতল কণ্ঠে বলল, লুকা, এটা কোনো ইয়ার্কির সময় না। একদিনের মধ্যে আমাকে এখানে ডেকে আনার মানে কি? লুকার গলা শুকিয়ে গেছে, ঠান্ডা আবহাওয়ার মাঝেও তার কপালে ঘাম জমেছে। সে কাঁপা কণ্ঠে বলল, স্যার, ওই মিসেস মার্টিনের 3000 কোটির প্রজেক্ট যেটাতে আমরা সাইন করেছিলাম, সেটা আমাদের হাতের বাইরে চলে গেছে। মিসেস মার্টিনের শেয়ার 2% নেমে এসেছে, আর আমাদের শেয়ারও ডাউন। তাই প্রজেক্টটা... কথা শেষ হবার আগেই মার্সেলো যেন বিস্ফোরিত হলো। সে হঠাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, কি বলছো তুমি লুকা? মজা করছো? লুকা নাড়ল, স্যার, ইটস সিরিয়াস। মুহূর্তেই যেন মার্সেলোর শরীরের রক্ত সরে গেল। এক হাত কোমরে রেখে আরেক হাত চুলের ভেতর গুজে সে হাঁপাতে লাগল। না, এটা হতে পারে না। এই প্রজেক্ট আমার হাতে আসতেই হবে। তুমি জানো এটা শুধু আমার না। তার কণ্ঠ হঠাৎ করেই ক্রোধে ভারী হয়ে উঠল। সব শেষ করে দিল, সব শেষ। ওই কায়ান দেমির আরসলান। কিন্তু আমি ছাড়ব না, সব কিছু আমি উসুল করব। ঠিক তখনই তার দ্বিতীয় ফোনটি বেজে উঠল। স্ক্রিনের নামটা দেখেই তার ভ্রু কুঁচকে গেল। চোখে আবারও চিরচেনা ভয়ের ছায়া নেমে এলো। ফোন ধরার আগে সে ঠান্ডা গলায় বলল, আউট। লুকা আর বডিগার্ড এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল। রুম ফাঁকা হতেই মার্সেলো ধীরে ধীরে কল রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এলো এক বিকৃত ভয়ঙ্কর কণ্ঠ, ইউ মাদার ফাকার, তোর সাহস হয় কি করে আমার পারমিশন ছাড়া এলিফকে বাংলাদেশে নিয়ে যাওয়ার? কথাটা শুনেই মার্সেলোর চোখ বিস্ফারিত হয়ে গেল। তার বুকের ভেতর ধক করে উঠল। কিভাবে জানল? এত নিখুঁতভাবে তো সে এলিফকে সরিয়েছিল। ওপাশ থেকে আবার গর্জন, তোকে সামনে পেলে নিজের হাতে শাস্তি দেব, মনে রাখিস আমি তোর বাপেরও বাপ। মার্সেলো কাঁপতে কাঁপতে বলল, বিগ বস, আই এম সরি, আমি শান্তি পাচ্ছিলাম না, কিন্তু চিন্তা করবেন না, আমি ওকে এমন জায়গায় রেখেছি আর এত টাইট সিক। তার কথা শেষ হবার আগেই ওপাশ থেকে ভেসে এলো বিকৃত হাসি। তোর সেই টাইট সিকিউরিটিতে কায়ান দেমির আরসলান ঢুকে টয়লেট করে বেরিয়ে গেছে। তুই কি ভাবিস যদি আমি জানতে পারি তুই এলিফকে কোথায় রেখেছিস, তবে কায়ান দেমির আরসলান খোঁজ পাবে না? মার্সেলো থমকে গেল। মাথার ভেতর যেন বজ্রপাত হলো। বিগ বস, কায়ান জানলেও কি আর না জানলেও কি, সে তো এলিফের আসল পরিচয় জানে না। ইউ মাদার ফাকার, তুই একজন মানুষকে এত সিকিউরিটিতে রাখবি আর কায়ানের বাজ পাখির চোখ সেটা বুঝবে না? এলিফ আমার খাজানা ছিল, আর তোর জন্যে আমার খাজানা হাতের নাগালের বাইরে। আমার এলিফকে চাই, শুনতে পাচ্ছিস? আমার এলিফকে চাই। কথাগুলো শুনতেই মার্সেলোর কথা হারিয়ে গেল। তার মানে কি এলিফ কায়ানের হাতে পড়ে গেল? না, এটা হতে পারে না। আবারও ওপাশ থেকে রহস্যমানব বলে উঠল,
আমি চাইলে এখনই নিজের আসল রূপ নিয়ে ওই কায়ান দেমির আরসলানকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি ওকে তিলে তিলে শেষ করব। আমি ওকে মেরে ফেললেও ও সেই কষ্ট পাবে না। তোকে 2 দিন আমি সময় দিলাম, এলিফকে আমার হাতে তুলে দিবি, আর এলিফের মতোই কায়ান দেমির আরসলানের বউয়েরও একই অবস্থা করবি। কি করে করবি আমি জানি না, আর যদি 2 দিনের মধ্যে এই কাজ না করতে পারিস তবে আমার পালতু কুকুরগুলো তোকে ছিঁড়ে খাবে। কিন্তু বিগ বস, আপনিই তো বলেছেন কায়ান দেমির আরসলানের বউ তার দুর্বলতা নয়। ওপাশ থেকে আবারও হেসে উঠল। কায়ান দেমিরের দুর্বলতা না হলে তুই এনজয় করিস, আর কায়ান দেমির আরসলানের দুর্বলতা হলে ওই মেয়েকে কুচি কুচি করে কেটে আমি এনজয় করব, সঙ্গে কায়ান দেমির আরসলানকেও শেষ করব, যেভাবে ওর বাপকে শেষ করেছি। সো জাস্ট 2 ডেজ। এই বলেই ওই রহস্য মানব ফোন কেটে দিল। মার্সেলো কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ করেই উন্মাদের মতো নিজের চুল টানতে টানতে চিৎকার করে উঠল, এলিফ, এলিফ, তোর মুক্তি পাওয়ার সাহস কি করে হলো? হাসপাতালের সাদা নির্জীব গন্ধ পেছনে ফেলে অবশেষে মুক্ত বাতাসে ফিরেছে সকালটা। ডিসচার্জ পেয়ে নিকোলাই আর জালিয়া সকালবেলায় চলে এসেছে ঢাকার সেই অভিজাত উচ্চ অট্টালিকায়, যেখানে এখন প্রতিটা সকাল যেন আলাদা এক গল্প লেখে। এরই মধ্যে পৌঁছে গেছে আইদিন আর মাহিয়াও। দুজনের চোখে মুখে এখনও ক্লান্তির রেখা থাকলেও তার আড়ালে স্পষ্ট একটা অদ্ভুত প্রশান্তি, যেন ঝড় পেরিয়ে এসে তারা নতুন করে শ্বাস নিতে শিখেছে। ডাইনিং স্পেস আজ অন্য দিনের চেয়ে আলাদা। লম্বা টেবিল জুড়ে সাজানো নানান খাবার, গরম চায়ের ধোঁয়া ধীরে ধীরে উঠে মিশে যাচ্ছে সকালের বাতাসে। সবাই এখানে প্রায় উপস্থিত, কিন্তু তবুও অপূর্ণ, কারণ এখনও আসেনি দুজন, কায়ান আর জিনিয়া। ঠিক সেই সময় নিস্তব্ধতার ভেতর দিয়ে ভেসে এলো এক মৃদু মায়াবী ঝুনঝুন শব্দ, নূপুরের ধ্বনি। সবার দৃষ্টি একসঙ্গে ঘুরে গেল সেই দিকেই। এমিল প্রথমে তাকিয়েই থমকে গেল। তার চোখ যেন বিশ্বাস করতে চাইছে না যা সে দেখছে। 2 হাত দিয়ে চোখ ডলে আবার তাকালো। হ্যাঁ, জিনিয়া ধীরে ধীরে এগিয়ে আসছে। হলুদ শিফনের শাড়ি তার গায়ে এমনভাবে লেপ্টে আছে যেন সকালের ম্লান আবহাওয়া লজ্জা পেয়ে গেছে। হাত ভর্তি কাঁচের চুড়ি নড়াচড়ায় টুংটাং শব্দ তুলছে। পায়ের নুপুরে মৃদু সুর, আর কাঁধ ছুঁয়ে নামা সোজা সিল্কি চুলগুলো খোলা। সব মিলিয়ে এসে যেন এক জীবন্ত বসন্তের প্রতিচ্ছবি। গতকাল নিশাত বেগমের দেওয়া নির্দেশ আজ থেকে সবাইকে এইভাবেই থাকতে হবে, কিন্তু জিনিয়ার এই রূপ যেন সেই নির্দেশকেও ছাড়িয়ে গেছে। এমিরের পাশে বসা নিকোলাই হঠাৎ তার হাত টেনে ফিসফিস করে বলল, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে গো? নিকোলাই ভ্রু কুচকে বলে উঠল, সূর্য আজকে ওঠেনি। এমির চোখ না সরিয়েই বিড়বিড় করল, আরে ধুর, আকাশে সূর্যের কথা কে বলছে? আমি তো আমার সূর্যরশ্মির কথা বলছি। তার কণ্ঠে একরাশ মুগ্ধতা আর অবাক বিস্ময়। এমির মুখে হাত দিয়ে ভ্যাবলার মতো জিনিয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আহা, কি বিউটিফুল ওয়াইফ আমার। এই দৃশ্য দেখে রিদিয়া আর নিজেকে সামলাতে পারল না। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। একবার চোখ বুলিয়ে দেখল নিশাত বেগম আশেপাশে আছেন কিনা। না, তিনি অন্যদিকে ব্যস্ত। সুযোগ বুঝে রিদিয়া হেসে এমিরের উদ্দেশ্যে বলে উঠল, আমার হ্যান্ডসাম জিজুল, চোখ অন্ধ হয়ে যাবে তো আমার আপুর দিকে ওইভাবে তাকিয়ে থাকলে। রিদিয়ার কথা শুনে জারিয়া, মাহিয়া, খুশবু, আইদিনও হেসে পড়ল, কিন্তু এমিরের কানে যেন কিচ্ছু যাচ্ছে না। এমির হাঁ করে তাকিয়ে আছে। তখন নিকোলাই এমিরের মাথায় একটা চড় মেরে বলে উঠল, মুখে ফ্লাইট, মাছি ঢুকে যাবে। এমির হকচকিয়ে উঠে চোখ পিটপিট করল, কিন্তু তাতেও তার মুখের সেই মুগ্ধতার ছাপ একটুও কমল না। এমির চ শব্দ করে চোখ মুখ কুঁচকে নিকোলাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, নিজে তো হসপিটালও ছাড়লে না, আমায় কেন ডিস্টার্ব করো? একটু দেখারই সুযোগ পাই। এরই মধ্যে জিনিয়া এমিরের দিকে তাকিয়ে এক মুখ ঘুরানি দিয়ে রিদিয়ার পাশের চেয়ারে বসতে যাবে, তখন খুশবু জিনিয়াকে বলে উঠল, আমার ছোট বলদিজ, তুমি বরং আমার অ্যামু ব্রোর পাশে বসো, নইলে আমার ব্রো খুব শীঘ্রই কানা হয়ে যাবে। সামনে থেকে এমির খুশিতে গদগদে হয়ে বলে উঠল, এই না হলে আমার এঞ্জেল। জিনিয়া চোখ মুখ কুঁচকে এমিরের দিকে তাকিয়ে পড়ল, কিন্তু এমির ঠোঁটের কোণা বাঁকিয়ে যেন উপেক্ষা করল। তখন জারিয়া মাথা নিচু করে মুচকি হাসি দিতে দিতে বলে উঠল, জিনি, রিদিয়ার পাশের সিটটা তো বড় ভাইয়ার, তুই বরং ছোট ভাইয়ের পাশে গিয়ে বস। আইদিনের পাশে বসা মাহিয়া ও জারিয়ার তালে তাল মিলিয়ে বলে উঠল, সেই জিনি আমাদের ছোট ভাই, তোর জন্য এই মেঘলা বাদলের মাঝে সূর্যের রশ্মি দেখছে, একটু পাশে বসতেই পারিস। এই শুনে টেবিলে সবাই মুখ চিপে হাসতে লাগলো, কিন্তু জিনিয়ার রাগে নাক কান লাল হয়ে যাচ্ছে। আর এদিকে এমির যেন নিজের খুশি সামলাতে পারল না। খুশির উত্তেজনায় জারিয়া, মাহিয়া, রিদিয়ার দিকে 2 হাত দিয়ে ফ্লাইং কিস ছুটতে ছুটতে বলে উঠল, আহা, আমার 3টেই বেস্ট সিস্টার ইন ল।
কিন্তু সবথেকে বেস্ট আমার বিগ সিস্টার ইন ল। যাক, ব্রোগুলো এই ভাইকে ভুলে গেছে, বিয়ে করে কোনো প্রবলেম নেই, তার থেকেও বেস্ট জিনি। কথা শেষ করতে পারল না তার আগেই নিশাত বেগম কান মলে দিল আর বলে উঠল, এই তুই কি শুধরাবি না? এমির কানমোলা খেয়েও হিহি করে হাসতে হাসতে বলে উঠল, ওইটা আমার ডিকশনারিতে নেই মাম্মা। কিন্তু নিজের কান ছড়িয়ে যখন পাশে তাকালো, তখন দুই জোড়া ভয়ঙ্কর রুদ্র দৃষ্টি তার দিকে পড়েছে। এই দুইজন যে নিকোলাই আর আইদিন তার বোঝার বাকি রইল না। মুখের হাসিটা এক মুহূর্তে ফিকে হয়ে গেল। তবুও নিজেকে সামলে নিয়ে যখন অন্যদিকে তাকালো, তখনই চোখে পড়ল জিনি আর রক্তিম দৃষ্টি তার দিকে। মনে হলো যেন এক নিমেষে গিলে ফেলবে তাকে। এমির পরিস্থিতি বিপজ্জনক বুঝে এরপর গলা খাঁকড়ে দিয়ে রিদিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা ছোট শালিকা, তোমার ছোট সিস্টারের আইস ট্রান্সপ্ল্যান্ট করে না? না বাবা, যেভাবে তাকায় মনে হয় যেন গিলে ফেলবে। এই কথা শুনে খুশবু, রিদিয়া, জারিয়া, মাহিয়া ফিক করে হেসে দিল। কিন্তু আইদিন বলে উঠল, তোর মতো জঞ্জালকে গিললে আমার স্যালিড ডাইজেস্ট হবে না। জিনিয়া একগাল হেসে বলে উঠল, থ্যাংক ইউ জিজু। আইদিন মৃদু হাসি টেনে বলে উঠল, ওয়েলকাম শালিকা, অলওয়েজ ফর ইউ। এমিরের চোখ মুখে বিরক্তি ছেপে গেল। সে চোখ মুখ কুঁচকে আইদিনের দিকে তাকিয়ে বলে উঠল, এত হাসাহাসি কিসের? আর অলওয়েজ ফর ইউ মানে কি? কোনো কাজবাজ নেই তোমার? পাশ থেকে নিকোলাই প্লেট থেকে হ্যাঙ্কি সরাতে সরাতে বলে উঠল, তোর মতো অপদার্থ আমার এই সুন্দর শালিকার গলায় ভুল বশত ঝুলে পড়েছে। যতই হোক দেখে তো রাখতে হবে। এমিরের চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। পাশ থেকে নিশাত বেগমও হাসছে সবার সঙ্গে সঙ্গে। তখন এমির অসহায় মুখ করে বলে উঠল, মাম্মা তুমিও? তোমার এই হ্যান্ডসাম ছেলের রেপুটেশন নিলাম করে দিচ্ছ? নিশাত বেগমও একটু হেসে নিকোলাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, নিকো, একদম ঠিক হচ্ছে না কিন্তু। আমার ছোট কলিজার রেপুটেশনে সেল দিয়ে দিচ্ছিস। এমির যেন নিশাত বেগমের সহায়তায় একটু দলভারী ভাব পেল। একটু ভাব দেখিয়ে সামনে ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে নিকোলাই আর রাইদিনের তাকালো। তখন নিশাত বেগম হাসতে হাসতে আবার বলে উঠল, ওর রেপুটেশন আগেই সেল দেওয়া, শুধু শুধু কষ্ট করছিস। এখন শুধু ফ্রি অফার চলছে। এক নিমিষে পুরো টেবিল আবার হেসে উঠল। আর সেই হাসির মাঝখানে এমির হতবম্ব হয়ে মুখ চুপসে গেল, আর মুখ থেকে আপেলের টুকরোটা পড়ে গেল। আর অসহায় কণ্ঠে বলে উঠল, মাম্মা তুমিও? রিদিয়াদের হাসি যেন থামছেই না। তখন নিশাত বেগম জিনিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে আমার ছোট কলিজার পাশে বস। কিন্তু রিদিয়া জিনিয়ার হাত টেনে ধরল আর একটি হাসির ভান করে আমতা আমতা করে বলল, ভালো না মানে আপু আমার পাশে বসুক। টেবিলের সেন্টারের চেয়ারটা ফাঁকা, আর ওই চেয়ার কায়ানের, আর একটা চেয়ার বাদেই রিদিয়া বসেছে। ওই খাবিসটার পাশে বসতে চায় না রিদিয়া। কিন্তু নিশাত বেগম ফেলল রিদিয়াকে আরও সমস্যায়। উনি কপাল কুঁচকে বলে উঠলেন, আল্লাহ, তুই ওই চেয়ারে কি করছিস? আমার জানিমের পাশের সিটে বস। কথাটা শোনা মাত্রই রিদিয়ার মুখ ঝুলে গেল। জিনিয়া এখনও দাঁড়িয়ে এক সংশয় কাজ করছে। এই দেখে নিশাত বেগম জিনিয়াকে আবার একটু স্নেহমাখা শাসনের কণ্ঠে বলে উঠলেন, কি হলো, যা। মুহূর্তেই জিনিয়া গিয়ে বসল এমিরের পাশে, আর রিদিয়া গিয়ে বসল কায়ানের চেয়ারের পাশে। এর মধ্যেই লিফট খোলার শব্দ এলো। সেদিকে সবাই তাকাতেই দেখল কায়ান লিফট থেকে বেরিয়ে আসছে। কালচি নীল রঙের স্যুট তার শরীর যেন আঁকড়ে আছে। সাদা রঙের শার্টের ওপর কালো টাই পরা রয়েছে। টাইয়ে বাঁধা রয়েছে সরু সিলভার ক্লিপ। চুলগুলো জেল দিয়ে ব্যাক ব্রাশ করে সেট করা। বাঁ হাতের অনামিকা আঙুলে শোভা পাচ্ছে প্ল্যাটিনামের ডায়মন্ড দেওয়া সরু আংটি, আর হাতের কবজিতে জেকাব অ্যান্ড কোয়ের রিস্ট ওয়াচ। পায়ে মানানসই চামড়ার জুতো, আর ওই চামড়ার জুতোর প্রতিটি পদক্ষেপে মেঝেতে হালকা প্রতিধ্বনি তুলছে। আর তার সঙ্গে সঙ্গে পুরো ডাইনিং স্পেসে ছড়িয়ে পড়ল এক মাদকতা ভরা সুগন্ধ, ক্লাউনউডের গভীর ভারী সুবাস, যা উপস্থিত প্রত্যেকের ইন্দ্রিয়কে নিঃশব্দে আচ্ছন্ন করে ফেলল। এক মুহূর্তের জন্য যেন রিদিয়ার শ্বাস প্রশ্বাসও থেমে গেল। সে তো পুরোপুরি স্তব্ধ, চোখ বড় বড় করে তাকিয়ে আছে কায়ানের দিকে, যেন চোখ সরাতে পারছে না, সরাতে চাইছেও না। তার বুকের ভেতরটা ধকধক করে কাঁপছে, শ্বাস যেন কোথাও আটকে গেছে। পাশে বসে থাকা খুশবু এই দৃশ্য দেখে ঠোঁটের কোণায় মুচকি হাসি টেনে ফিসফিস করে বলল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে বালদিজ। রিদিয়া চোখ না সরিয়েই প্রায় নিঃশব্দে জবাব দিল, খুশবু আবার বলে উঠল মজা করে, তোমার হাজবেন্ডকে কেমন লাগছে?
এইবার রিদিয়া সামান্য ঠোঁট কামড়ে গলার স্বর নিচু করে বলল, আমার লো প্রেশার থেকে হাই প্রেশার হওয়ার মতো। কায়ানের এই উপস্থিতি যেন তার শরীরের প্রতিটা স্নায়ুতে হঠাৎ করে স্রোত বইয়ে দিয়েছে, যেন শান্ত নিস্তরঙ্গ একটা হৃদয় মুহূর্তেই উত্তাল হয়ে উঠেছে। আর কায়ান, সে কিছুই টের পেল না, অথবা হয়তো সব কিছুই টের পেয়েও নির্লিপ্ত থাকার ভান করে নিজস্ব সেই গম্ভীর আবরণে নিজেকে মুড়ে রেখেছে। রিদিয়া এখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুকের ভেতরটা অনিয়মিত ছন্দে কাঁপছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে, অজান্তেই শরীরটা নোনতা ঘামে ভিজে উঠেছে। এক অদ্ভুত অস্থিরতা তাকে গ্রাস করে ফেলেছে, যার ব্যাখ্যা সে নিজেও খুঁজে পাচ্ছে না। পাশ থেকে খুশবু সেই অবস্থা লক্ষ্য করে দুষ্টুমি ভরা হাসি চেপে রাখতে পারল না। সে আরও একটু ঝুঁকে চোখে চপল ঝিলিক নিয়ে ফিসফিস করে বলল, কিন্তু তোমার এই হাই প্রেশার এমন কিলার লুক নিয়ে কোথায় যাচ্ছে? কথাটা কানে যেতেই যেন আচমকা বাস্তবে ফিরে এলো রিদিয়া। মুহূর্তেই তার চোখ মুখ কুঁচকে গেল, কপালে ভাঁজ পড়ল। মুহূর্ত আগের সেই মুগ্ধতা কোথায় যেন মিলিয়ে গিয়ে তার জায়গায় এসে বসল এক চেপে রাখা বিরক্তি। সে ধীরে মাথা ঘুরিয়ে খুশবুর দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে একটা তীক্ষ্ণ রুদ্র দৃষ্টি ছুড়ে দিল কায়ানের দিকে। কায়ান, সে সেই দৃষ্টি দেখেও যেন দেখল না, নিঃশব্দ এগিয়ে গিয়ে নিশাত বেগমকে জড়িয়ে ধরল। মুহূর্তেই আবহ বদলে গেল। রাগ, অভিমান সব কিছুর মাঝখানে হঠাৎ করেই ছড়িয়ে পড়ল এক কোমল মায়াময় উষ্ণতা। নিশাত বেগম ছেলেকে বুকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার জানিম, তোকে ছাড়া আমার যে বুক কাঁদে বুঝিস না। কতদিন পর আমার বাবাটাকে কাছে পেলাম। তার কণ্ঠে মায়া, আকুলতা আর জমে থাকা দিনের অভাব স্পষ্ট। কায়ান চোখ বুজে এক গভীর নিঃশ্বাস টানল। মায়ের গায়ের সেই পরিচিত গন্ধ যেন তাকে মুহূর্তেই নরম করে দিল। নিশাত বেগমের কপালে আলতো চুমু এঁকে গম্ভীর স্নেহভরা কণ্ঠে বলল, আই মিস ইউ সো মাচ মাম্মা, ওর জন্যই তো নিজের কাছে নিয়ে এলাম। নিশাত বেগম স্নেহভরা হাতে তার পিঠ হাত বুলিয়ে ছেলের হাতে চুমু এঁকে বললেন, যা তাড়াতাড়ি বস, সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আর ক্রিস্টিয়ান কোথায়? মাম্মা, ও একটু ব্যস্ত আছে। এই বলে কায়ান বসতে যাবে, কিন্তু তার আগেই খুশবুর পাশে দাঁড়িয়ে খুশবুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল, আর ঠোঁটের কোণায় হালকা বিদ্রুপের রেখা টেনে বলে উঠল, একটু বেশি হয়ে যাচ্ছে না এঞ্জেল? তোমার পাশে যে বসে আছে তার বুদ্ধি এমনিতেই হাঁটুতে। শেষ কথাটা বলেই ভ্রু কুঁচকে হৃদিয়ার দিকে তাকালো। খুশবু আর হৃদিয়া দুজনেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই যখন খুশবু তার সবুজাভ চোখ তুলে তাকালো, কায়ানের বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে দ্রুত দৃষ্টি সরিয়ে এমিরের দিকে তাকালো। একই রকম সবুজাভ চোখ। মুহূর্তের জন্য তার ভেতরে যেন কিছু একটা মিল খুঁজে পেল সবুজাভ চোখ। ঠিক এই কারণে কায়ানের মনে হচ্ছিল এলিফকে কোথাও দেখেছে, কোথাও দেখেনি। তার চোখ দুটো চেনা লেগেছে, কারণ তার নিজের ভাই বোনের চোখ আর এলিফের চোখ পুরো এই দুইজনের মতো। তার নিজের বাবার চোখও ছিল ঠিক এমন সবুজাভ, আর মায়ের চোখ ছিল নীলাভ। কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তবুও মাথার ভেতরের জট খুলতে পারল না, তবুও ওই ভাবনা তাকে ছাড়ল না। অন্যদিকে রিদিয়ার ঠোঁট বাঁকিয়ে চোখ ফিরিয়ে নিল কায়ানের দিকে। তার ভেতরের অস্থিরতা এখন রূপ নিচ্ছে বিরক্তি আর অভিমানে। কায়ান রিদিয়ার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, রোজ এত সেজে কোথায় যান? রিদিয়ার কথায় কায়ান কোনো জবাব দিল না, শুধু বাঁকা হাসি দিয়ে উঠল। ডাইনিং টেবিলে সাজানো নানান রকমের ব্রেকফাস্ট, একদিকে ইউরোপিয়ান টার্কিশ ব্রেকফাস্ট আর অন্যদিকে বাঙালি ব্রেকফাস্ট। স্টাফরা নিখুঁত ভঙ্গিতে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে হৃদিয়ার কাছে খাবার স্বাদ যেন কোথাও হারিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আইদিন কায়ানকে বলে উঠল, কোথায় যাচ্ছিস কায়? কায়ান কাঁটা চামচ আর নাইফ দিয়ে ব্রেকফাস্টের ব্রেড কাটতে কাটতে রিদিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আইদিনের উদ্দেশ্যে বলে উঠল, ইম্পর্ট্যান্ট মিটিং উইথ ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট। মুহূর্তেই টেবিলের আড়ালে কায়ানের পায়ের ওপর রিদিয়ার জুতোর পাড়া পড়ল। অপ্রত্যাশিত এই আক্রমণে কায়ানের চোয়াল একটু শক্ত হয়ে উঠল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু খাবার চিবোতে চিবোতে চোখ বন্ধ করে নিল, যেন ব্যথাটাকেও সে নিজের মতো করে উপভোগ করছে। পাশ থেকে তখন নিশাত বেগম বলে উঠল, কি হলো রে? কথাটা শোনা মাত্রই রিদিয়া থতমত খেয়ে মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে নাস্তার দিকে মন দিল। আর ঠিক তখনই কায়ান মাথা তুলে রিদিয়ার দিকে তাকিয়ে এক নির্লজ্জ ভঙ্গিতে বলে উঠল, নাথিং মাম্মা, ওয়ান জায়েন্ট অ্যান্ট ওয়ান্টস টু বাইট মি। কিছু না মাম্মা, একটা বড় পিঁপড়ে আমায় কামড়াতে চাইছে।
সবাই নাস্তায় মন দিল। হঠাৎ রিদিয়ার পায়ের নুপুর ঝুনঝুন করে উঠল। সে টের পেল তার পায়ের কাছে ঠান্ডা চামড়ার জুতোর নরম স্পর্শ। প্রথমে সে ভেবেছিল হয়তো ভুল হচ্ছে, কিন্তু না, স্পর্শ থামল না। ধীরে ধীরে তার শাড়ি সামান্য উপরে উঠতে লাগল, আর পায়ের ওপর দিয়ে বয়ে যেতে লাগলো সেই স্পর্শ। রিদিয়ার শরীর এক ঝটকায় শিরশির করে উঠল, চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস আটকে এলো, গলার শিরা স্পষ্ট হয়ে উঠল উত্তেজনায়। হাতের খাবার প্লেটে পড়ে গেল, খাওয়া বন্ধ হয়ে গেল সম্পূর্ণ। তার এই অস্বাভাবিক অবস্থা দেখে চারপাশের সবাই একসাথে তার দিকে তাকালো। নিশাদ বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, "কি রে, কি হয়েছে?" তখন কায়ান একটু ঝুঁকে এলো। তার দৃষ্টি গিয়ে থামল রিদিয়ার চোখে। পায়ের সেই স্লাইডিং থামেনি, বরং আরও স্পষ্ট, আরও গভীর হয়ে উঠেছে। তার ঠোঁটে আবার সেই দুষ্টু হাসি টেনে মোলায়েম কণ্ঠে সে বলল, "বিবি, জায়েন্ট অ্যান্ট বুঝি তোমাকেও ডিস্টার্ব করছে?" রিদিয়া চোখ মুখ বুজে মাথা নাড়াল। নিশাদ বেগম সামনের সিট থেকে অবাক হয়ে বলে উঠল, "এখানে পিঁপড়ে আসবে কোথা থেকে?" নিশাদ বেগমের মনে সরলতা ছিল, কিন্তু সেই সরলতার আড়ালে টেবিলের নিচে যে নিঃশব্দ ঝড় বয়ে চলেছে। হঠাৎ করেই এমিরের স্পুন পড়ে যায়, কিন্তু সেদিকে যেন কায়ানের ধ্যানই নেই। সে যেন মরিয়া হয়ে পড়েছে রিদিয়াকে উত্ত্যক্ত করার জন্য, সম্পূর্ণ অন্য এক খেলায় মগ্ন। কায়ান ধীরে ধীরে নাস্তা করছে, আর মাঝে মধ্যে সেই পরিচিত দুষ্টু হাসি নিয়ে তাকাচ্ছে রিদিয়ার দিকে, যে দৃষ্টিতে আছে এক অদ্ভুত উষ্ণতা, উত্ত্যক্ততা আর অধিকার বোধের মিশ্র এক বিপজ্জনক টান। রিদিয়া সে যেন একেবারেই স্থির থাকতে পারছে না। হাতে ধরা খাবার ঠোঁট ছুঁয়েও মুখে তুলতে পারছে না। তার বুক ওঠামামা করছে দ্রুত ছন্দে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু শরীর যেন প্রতিটা মুহূর্তে প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে। এদিকে এমির নিচে ঝুঁকে স্পুন তুলতে গিয়ে হঠাৎ করেই থমকে গেল। চোখে যেন এক মুহূর্তে বিস্ময়ের ঝলক, মুখ হাঁ হয়ে গেল, তারপর তাড়াতাড়ি মাথা তুলে নিল। নিকোলাই ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, "কি হয়েছে, এরকম হাঁ করে আছিস কেন?" এমির অবাক হয়ে ধীম কণ্ঠে বলে উঠল, 33 বছরের অ্যান্ট আমার সাদা পরি, না মানে বিগ সিস্টার ইনলকে ডিস্টার্ব করছে। কথাটা শোনা মাত্রই নিকোলাইয়ের ঠোঁটের কোণাতেও নির্লজ্জ হাসি ফুটে উঠল, যেন সেও বুঝে গেল। আর ঠিক তখনই তার জুতোও স্পর্শ করে গেল জারিয়ার পায়ে। জারিয়া খাবার খাচ্ছিল, তখন জারিয়ার চোখ বড় বড় হয়ে গেল, খাবার যেন গলাতেই আটকে গেল। আইদিনের ভ্রু কুঁচকে গেল, সব কিছু লক্ষ্য করছিল। সেও ব্যাপার বুঝে চেষ্টা করে, একটু দ্বিধা, একটু কৌতূহল নিয়ে সেও নিজের পা বাড়িয়ে দিল মাহিয়ার দিকে। কিন্তু কি ব্যাপার, মাহিয়া হালকা হাসতে হাসতে খেয়ে নাস্তা করে যাচ্ছে, আর খুশবুর সঙ্গে কথা বলছে, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এদিকে এমিরের কপাল ভাঁজ পড়ে গেল। সে আবার একটু ঝুঁকে নিচে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে সোজা হয়ে বসে বিরক্ত হয়ে ধীম কণ্ঠে বলল, "আইদিন ব্রো, তোমাদের এই ডিংডং প্লিজ সাইডে রাখবে, রং রুটে কেন সিগন্যাল দিচ্ছ?" আইদিনের ভ্রু কুঁচকে গেল। এরপর ব্যাপার বুঝে গলা খাকরি দিয়ে সোজা হয়ে বসল। মাহিয়া ইশারা করল আইদিনের দিকে, "কি হয়েছে?" কিন্তু আইদিন হাসার ভান করে এড়িয়ে গেল। নিশাদ বেগম সবার প্লেটের দিকে তাকিয়ে বলে উঠল, "কি ব্যাপার, তোরা ব্রেকফাস্ট করছিস না কেন?" কথাটা শোনা মাত্রই এমির ঠোঁট বাঁকিয়ে জ্বলন আর বিরক্তি মিশিয়ে নিজের সঙ্গে বিড়বিড় করে উঠল, "ডিংডং করে পারছে না সব, ব্রেকফাস্ট কি করবে?" ওদিকে কায়ান রিদিয়ার কানে ফিসফিস করে বলে উঠল, "বিবি, ব্রেকফাস্ট করছো না কেন?" রিদিয়ার পায়ে এখনও স্লাইড করেই যাচ্ছে কায়ান, তাই কোনো কথা বেরোচ্ছে না। শিরায় শিরায় অদ্ভুত এক স্রোত বয়ে যাচ্ছে, শরীর হিমশীতল হয়ে উঠছে। রিদিয়া কাপা কণ্ঠে বলে উঠল, প্লিজ পা সরান।" কিন্তু কায়ান যেন পাত্তাই দিল না, নিজের মতো করে ব্রেকফাস্ট করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে এমির এইসব কাপলদের ঢং সহ্য করতে না পেরে মুখে একটু হাসি টেনেই রিদিয়ার খাবার প্লেটের দিকে তাকিয়ে বলে উঠল, "বিগ সিস্টার ইন ল, ইটস লুক সো ইয়াম।" মুহূর্তে কায়ানের চোয়াল শক্ত হয়ে উঠল, দৃষ্টি কঠিন হয়ে জমে গেল এমিরের ওপর। টেবিলের নিচে যে অদৃশ্য খেলা চলছিল তা থেমে গেল এক নিমেষে। নিজের জুতোর স্পর্শ সরিয়ে নিতেই রিদিয়া যেন মুক্তি পেল। দম আটকে থাকা বুকটা হঠাৎই ভারী শব্দে নিঃশ্বাস ছাড়ল, যেন এতক্ষণ সে নিঃশ্বাসই নিতে ভুলে গেছিল। নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে রিদিয়া বলল, "শুধু দেখতে না, আমাদের বাঙালি নাস্তা খেতেও দারুণ। হ্যান্ডসাম, একটু ট্রাই করবে লুচি আর ঝালঝাল বুটের ডাল?" এমির, জিনিয়া, মাহিয়া, জারিয়া সবার খাবার দিকে তাকিয়ে বলে উঠল, "তোমরা তো স্পুন ইউজ করছো না, আর আমি তো হাত দিয়ে খেতে পারি না?" কথাটা শোনার সঙ্গে সঙ্গে আইদিন আর নিকোলাই অবাক হয়ে তাকিয়ে থাকল, কারণ সবাই জানে এই কথার প্রতিক্রিয়া কায়ানের উপর ঠিক কী হতে পারে।
যা ভাবনা তাদের কায়ানের প্লেটের টুংটাং শব্দ বন্ধ হয়ে গেল, আর তার তীক্ষ্ণ দৃষ্টি এতক্ষণ এমির আর রিদিয়ার ওপরই ছিল, এখন আরও কঠিন হয়ে উঠল। সেই মুহূর্তে রিদিয়া হাসতে হাসতে কায়ানের দিকে একবার তাকিয়ে যেন ইচ্ছা করেই বলে উঠল, আচ্ছা হ্যান্ডসাম জিজু, তুমি হাঁ করো, তোমার এই শালি তোমাকে খাইয়ে খাইয়ে দেবে। এমির কথাটা শুনে মুখ বাড়াতে যাবে আর এদিক দিয়ে রিদিয়াও একটু উঠে খাওয়াতে যাবে, তখন ডাইনিং রুম ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল। হোয়াই! সবাই যেন কেঁপে উঠল। কায়ান 1 সেকেন্ড দেরি করল না, সঙ্গে সঙ্গে রিদিয়ার চেয়ারের হাতল ধরে নিজের দিকে টেনে আনল আর রক্তিম দৃষ্টি রিদিয়ার দিকে রেখে রিদিয়ার হাত থেকে এক ঝটকায় লুচি তরকারির টুকরো নিজের মুখে পুরে নিল। রিদিয়া থ হয়ে তাকিয়ে আছে। আর অন্যদিকে রাগে গজরাতে গজরাতে জিনিয়া গোটা একটা লুচি এমিরের চোয়াল ধরে মুখের মধ্যে পুড়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, নে গেল, এত বাঙালি খাবার গেলার শখ হয়েছে। এমির এখন চিবোতে পারছে না। এমিরের অবস্থা তখন করুণ, মুখ ভরা লুচি, চোখ বিস্ফারিত, কিছু বলার উপায় নেই, ফোলা মুখ নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আর ওদের কাণ্ড দেখে সবাই মুচকি মুচকি হেসে যাচ্ছে, কিন্তু কায়ান আর রিদিয়া যেন তাদের দুনিয়াতে আছে। নিশাক বেগম একবার দৃশ্য দেখে নীরবে উঠে গেলেন, ঠোঁটে মৃদু হাসি নিয়ে। কায়ান রিদিয়ার হাত নিজের মুঠোয় চেপে ধরে খাবার চিবোতে চিবোতে ঝুঁকে এসে তার কানের কাছে নিচু হাসকি কণ্ঠে বলে উঠল, বিবি, ইউ আর মাইন বিবি, রাইট? বিবি, তুমি তো আমার বিবি, তাই না? তার নিঃশ্বাস ছুঁয়ে গেল রিদিয়ার কানের পাশে। এক মুহূর্ত থেমে আবার বলে উঠল, সো আই ডোন্ট লেট গো হোয়াট ইজ মাইন, আর আমার জিনিস আমি হাত ছাড়া করি না। তার কণ্ঠে ছিল না কোনো উঁচু হুমকি, তবুও প্রতিটি শব্দ যেন শিরায় শিরায় কেঁপে উঠল রিদিয়ার। এরপর কানের লতিতে নাক ঘষে বলে উঠল, ইউ ক্যান অলসো টেক মাইন, তুমিও আমার জিনিস নিতে পারো। খাবারটা খেতে খেতে কায়ানের ঝাল লেগে গেল, ঠোঁটটা লাল হয়ে গেছে, আর চ শব্দ করে বলে উঠল, আহা বিবি, ইটস টু স্পাইসি। রিদিয়ার শরীর নিস্তব্ধ হয়ে ভেতরে তুমুল ঝড়। এই একটুকরো মুহূর্তে রাগ, লজ্জা, অপমান, অধিকার, আকর্ষণ সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল, যার কোনো নাম নেই, কিন্তু তীব্রতা এতটাই যে তা অস্বীকার করার কোনো পথও নেই। এরপর সবাইকে উপেক্ষা করে রিদিয়ার গলায় আড়াল করে নাক ঘষে দিক। রিদিয়া ঝাঁকুনি দিয়ে উঠল। কায়ান ভারী হাসকি কণ্ঠে আবারও বলে উঠল, সো রাইট নাও ইউ ক্যান টেক মাই স্পাইসি লিপস অলসো, এখন তুমি আমার মুখের ঝালও নিতে পারো। কথাটা শুনতেই লজ্জায় রিদিয়ার কান মুখ লাল হয়ে গেল। মুহূর্তেই কায়ানকে ছাড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দৌড় দিল, যা দেখে কায়ানের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। তখন আইদিন কণ্ঠে কৌতূহলের ছকা রেখেই বলে উঠল, কানে কি এমন বললি যে আমার ছোট শালি উঠে চলে গেল? মুহূর্তেই কায়ানের রূপ বদলে গেল। কপাল কুঁচকে আইদিনের দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে উঠল, সিস্টার, ইটস সিস্টার, নট শালি, অ্যান্ড ইটস আওয়ার পার্সোনাল ম্যাটার। আমি কি জিজ্ঞেস করেছি তুই আজ এয়ারপোর্টের সামনে কি করেছিস? কথাটা শোনা মাত্রই সবাই তাকিয়ে পড়ল আইদিনের দিকে, আর মাহিয়া হতভম্ব হয়ে লজ্জায় যেন লাল নীল হয়ে মাথা নিচু করে নিল। আইদিন ঢোক গিলে সবার প্রশ্নসূচক দৃষ্টি এড়াতে শুরু করল। এরপর কায়ান ওখান থেকে উঠে একটা লুচির ওপর চিলি ফ্লেক্স ঢালতে শুরু করল। সবাই তার দিকে তাকালো কি করছে। পরের মুহূর্তেই কোনো সতর্কতা ছাড়াই এমিরের চোয়াল চেপে ধরে পুরো লুচিটা তার মুখে গুজে দিল। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে কেউ প্রতিক্রিয়া জানাবার আগেই শেষ। এরপর রুমাল দিয়ে হাত মুছতে মুছতে রুদ্র দৃষ্টিতে এমিরের দিকে তাকিয়ে কায়ান বলল, আই ওয়ার্ন ইউ সো মেনি টাইমস। এরপর ওখান থেকে চলে যেতে যেতে ধারালো কণ্ঠে বলে উঠল, লিসেন এভরিওয়ান, অ্যাঞ্জেল বাদে ওকে যেন সিস্টার ইন ল বলে না ডাকা হয়, না শালি, না ভাবি, অনলি বিগ সিস্টার। কায়ান ওখান থেকে চলে গেল, কিন্তু এমিরের অবস্থা খারাপ। এমনি প্রথম লুচিতে ঝালে ঝালাস হয়ে গেছে, আর কায়ানের লুচি মুখে যেতেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। মুহূর্তেই গালের খাবার প্লেটে ফেলতে যাবে, তখন জিনিয়া চোখ বড় বড় করে বলে উঠল, ওই ফেলবি না, ফেললে আমি এক্ষুনি বড় ভাইয়াকে ডাক দেব। এমিরের যেন আত্মা বেরিয়ে গেল। সবাই তার সঙ্গে মির্জাফারগিরি করে, কিন্তু সবাই তাকে ফেলে দিয়ে যেন নির্লজ্জ আনন্দ নিচ্ছে এই দৃশ্য। নিকোলাই মুখ চেপে হাসছে, আইদিন ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। মাহিয়া, খুশবু সবাই চোখে জল নিয়ে হাসছে, আর এমির অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। জারিয়া না পেরে মুচকি মুচকি হাসতে হাসতে পানি আর মিষ্টি এগিয়ে নরম কণ্ঠে বলল, এই নাও। এমির যেন জান ফিরে পেল, এমির যেন নতুন করে প্রাণ ফিরে পেল। হাঁপড়ের মতো শ্বাস নিতে নিতে পানি খেল। মিষ্টিটা মুখে দিতেই যেন তার চোখে একটু শান্তি ফিরল। আজকের এই সকালের নাস্তা সে জীবনে কোনোদিন ভুলবে না। হসপিটালের বেডে শুয়ে আছে আদনান সাহেব, এখন বেশ অনেকটাই সুস্থ। এখনও ওনাকে জানানো হয়নি।
ওনার বেডের পাশে দাঁড়িয়ে আছে রিদিয়া, জিনিয়া, মাহিয়া, জারিয়া, খুশবু, নীল, জাহানারা বেগম, নিশাদ বেগম। আদনান সাহেব হালকা চোখ খুলে হালকা মৃদু হেসে সবার দিকে তাকিয়ে ধীম কণ্ঠে বলে উঠল, ওমা, আমার খুশবু মা দেখি, মামাকে দেখতে আসছি বুঝি। খুশবু আদনান সাহেবের কাছে গিয়ে 2 হাতে নিজের চোখ স্পর্শ করে বলে উঠল, আমার মামা এরকম অসুস্থ আর আমি আসবো না, এটা কখনো হয় মামা? আদনান সাহেব হাসলেন। এরপর কিছুক্ষণ পরে রিদিয়াদের দিকে তাকিয়ে বলে উঠল, আমার দিদিভাইদের এরকম লাগছে কেন? আমার অনুপস্থিতিতেই কি আমার ছোট দিদিভাই আর বড় দিদিভাইয়ের বিয়ে হয়ে গেল? সবাই থতমত খেয়ে গেল। রিদিয়ারা এক অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে তাকাচ্ছে। কি বলবে এখন? আদনান সাহেব আবারও বলে উঠলেন, কিন্তু আমার বাকি 2 দিদিভাইও এরকম বউ বউ লাগছে কেন? তখন পরিস্থিতি সামলাতে নিশাদ বেগম আমতা আমতা করে বলে উঠলেন, বড় ভাইয়া, এখন এত কথা বলো না, তোমার নাতনিদের নিয়ে অত চিন্তা করতে হবে না, আমি আছি তো। এরপর নিশাদ বেগম রিদিয়ার জিনিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এই তোদের ভার্সিটি যাবার জন্য লেট হচ্ছে না? দেখা হয়ে গেল তো, নানাইকে এবার যা। এরপর জারিয়ারদের দিকে তাকিয়ে বলে উঠল, তোরাও যা বাসায়, শুধু শুধু ভিড় করে লাভ নেই, আমি আছি, তোর মা আছে। সবাই বুঝতে পারল নিশাদ বেগম এই কথা কেন বললেন। আদনান সাহেব আর কিছু বলার আগেই রিদিয়া মাথা নাড়িয়ে আদনান সাহেবকে স্নেহ ভরা ভালোবাসা নিয়ে জড়িয়ে বলে উঠল, আচ্ছা নানা, এখন আসছি, আবার বিকালে আসব, তুমি আরাম করো। আদনান সাহেব মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আচ্ছা দিদিভাই, ঠিক আছে, তোমরা আসো, ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে তো। এরপর এক এক করে সবাই আদনান সাহেবকে জড়িয়ে বেরিয়ে গেল, কিন্তু রিদিয়াদের পেছন পেছন নীলও বেরিয়ে গেল। খুশবুর চোখ কুঁচকে গেল। করিডোর দিয়ে রিদিয়া, জিনিয়া, মাহিয়া, জারিয়া হেঁটে যাচ্ছিল, তখন পেছন থেকে নীল রিদিয়াকে ডাক দিল, এই রিদি শোন। সবাই দাঁড়িয়ে পড়ল। এরপর রিদিয়া পেছন ঘুরে একটু সংকোচ আর কৌতূহল নিয়ে বলে উঠল, কিছু বলবে নীল ভাই? হ্যাঁ, একটু শোন। রিদিয়া মাথা নাড়িয়ে এগিয়ে এলো। নীলের সামনে দাঁড়াতেই রিদির এরকম বধূরূপ দেখে মুগ্ধতায় তাকিয়ে রইল। মনে মনে ভাবল, ইস, কি মিষ্টি লাগছে, সব কিছু যদি ঠিক থাকতো তবে এই সাজ তার নামে হতো। ভাবতে ভাবতে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নীলের নিশ্চুপতা দেখে রিদিয়া বলে উঠল, নীল ভাই বলো। এরপর নীল সব কিছু উপেক্ষা করে এক ম্লান হাসি নিয়ে বলে উঠল, বউ বউ লাগছে তোকে রিদি, অনেক সুন্দর লাগছে। আমার ছোট্ট রিদি এখন কারো বউ। এই সাজ আমার জন্য হতো যদি সব ঠিক থাকতো, কিন্তু না, আমি তোর জন্য ঠিক না, তাই এই সাজও আমার জন্য না। এই বলে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। রিদিয়া কি বলবে বুঝতে পারছে না, কারণ তাদের সম্পর্ক তো স্বাভাবিক ছিল না। তবুও রিদিয়া এই ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, সব কিছু ঠিক থাকলেও এই সাজ তোমার নামে হতো না নীল ভাই। আমি তোমাকে সেদিন এই কথাগুলোই বলতে এসেছিলাম, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। হয়তো বয়সের আবেগে তোমার প্রতি এক ভালো লাগা ছিল, যেমন সিনেমার হিরোদের প্রতি থাকে, কিন্তু ভালোবাসা তো বুঝতাম না সেটা কী জিনিস। কিন্তু যখন এই অনুভূতিগুলোর আসল মানে বুঝতে শুরু করলাম, তখন অনুভূতির মানুষটাকেও চিনতে শুরু করেছি। নিজের জেদে অনেক ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু উপরে একজন আছে ভুল পথে পা দেওয়ার আগেই আমার ঠিক পথ দেখানোর মানুষটাকে আমার জীবনে পুরোপুরিভাবে পাঠিয়ে দিয়েছে। যেমন তুমি আমার জন্য ঠিক ছিলে না, তেমন আমিও তোমার জন্য ঠিক ছিলাম না নীল ভাই। আশা করি এই নিয়ে আর কোনো কথা না বলাই শ্রেয়। রিদিয়ার কথা শুনে নীল মাথা নিচু করে রইল। কিছু মুহূর্ত পর নিজের পকেট থেকে একটা ছোট্ট জুয়েলারি বক্স বের করে রিদিয়ার হাত টেনে ওর হাতের মুঠোয় গুজে দিয়ে বুকে কষ্ট চেপে মুখে হাসি নিয়ে বলে উঠল, তুই ইস্তানবুল যাওয়ার পর তোর জন্য কিছু কিনেছিলাম, দেবার সুযোগ আর হয়ে ওঠেনি। রিদিয়া এইগুলোই কেমন যেন অস্বস্তি অনুভব করছে। সে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে বলে উঠল, আমি এটা নিতে পারবো না নীল ভাই, আমাকে ক্ষমা করুন। নীল কাতর কণ্ঠে বলে উঠল, তোর নামে কিনেছিলাম, আর এই জিনিস আমার কাছে থাকলে আমাকে তোর কথা মনে করাবে, তাই এটা তুই রাখ। রিদিয়া পড়ল দুবিধায়। সে হতবম্ব হয়ে বলে উঠল, কিন্তু? কোনো কিন্তু না, প্লিজ। এরপর অনেক জোরাজোরির পর রিদিয়া না পেরে নিতেই হলো। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রিদিয়া বলে উঠল, ওকে, আমার লেট হচ্ছে, আমি আসলাম নীল ভাই। নীল মাথা নাড়াতেই রিদিয়া চলে গেল, কিন্তু নীল পেছনে ঘুরতেই একজোড়া রক্তিম সবুজাভ চোখ ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে দিল। নীলের মুখ ঝুলে পড়ল। এরপর এক বিরক্তি মুখ নিয়ে নীল বলে উঠল, হায়াত, এখানে কি করছিস? খুশবু কোনো কথা বলল না। নীলের কবজি শক্ত করে চেপে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। নীল বিস্ময়ে বলে উঠল, হায়াত, কি করছিস? এটা হসপিটাল, তোর ফান করার জায়গা না। কিন্তু কে শোনে কার কথা? হায়াত টানতে টানতে নিয়ে গেল লম্বা করিডোর দিয়ে। জিনিয়া রিদিয়া ভার্সিটি পৌঁছানোর পর কেমন যেন অন্যরকম লাগছে। চোখের সামনে শুধু মেয়েরা আর মেয়েরা,
একটাও ছেলের চিহ্ন দেখা যাচ্ছে না। জিনিয়া অবাক হয়ে বলে উঠল, হ্যাঁ রে রিদি, তোদের এই উইংসে আজ কোনো ছেলে দেখতে পাচ্ছি না কেন রে? রিদিও অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ রে আপু, কি হলো আজ? ছেলে ধর্মঘট আন্দোলন চলেছে নাকি? কি জানি, আমি আমাদের উইংসে গিয়ে তোকে জানাচ্ছি। আচ্ছা যা ছোটুন্নি। জিনিয়া চলে যেতেই রিদিয়ার এক ক্লাসমেটের সঙ্গে দেখা হলে কৌতূহল নিয়ে বলে উঠল, হ্যাঁ রে রুকসানা, এই আজকে ভার্সিটি এরকম লাগছে কেন রে? কোনো ছেলে দেখতে পাচ্ছি না। রুকসানা নামের মেয়েটা মুখ গোমরা করে বলে উঠল, রুবিনা, আর বলিস না, ভার্সিটিতে নাকি নতুন ফাউন্ডার এসেছে। সে নাকি এত ফাইন্যান্সিয়াল হেল্প করেছে যে তার রুলস অনুযায়ী ভার্সিটিতে বয়েজ উইংস আলাদা থাকবে, গার্লস উইংস আলাদা থাকবে। রিদিয়া অবাক হয়ে গেল, এ আবার কেমন রুলস? যত্ত সব। রিদিয়া ক্লাসরুমে যেতে যেতে বলে উঠল, ফাউন্ডার নিয়ে যত্ত সব আধিক্যেচা। এরাই ফাউন্ডার নিয়ে এই করছে। আমার হ্যান্ডসাম জামাই দেখলে এই শাকচুন্নিগুলো তো হুমড়ি খেয়ে পড়বে। এই বলতে বলতে নিজের সিটে গিয়ে বসল। ওই রুকসানা নামের মেয়েটাও বেরিয়ে যাচ্ছে দেখে রিদিয়া বলে উঠল, কই যাস? রুকসানা হাসি মুখে জবাব দিল, আরে ওই ফাউন্ডার দেখতে। রিদিয়া অবাক হয়ে বলে উঠল, তোর না বয়ফ্রেন্ড আছে বললি একটু আগে? আছে, তা কি হয়েছে? চুলোই যাক, আমার কি? এই বলে চলে গেল। আর রিদিয়া ঠোঁট উল্টে বলে উঠল, হ্যাঁ, কি মেয়ে রে বাবা। আশেপাশে তাকালো, ক্লাস পুরো খালি। রিদিয়া মুখ ঘুরিয়ে নিজের কাজে মন দিল। অন্যদিকে ভার্সিটি ভিআইপি গেটের বাইরে কায়ান নিজের এক্সক্লুসিভ বাইক থেকে নামার সময় হেলমেটটা খুলতেই বায়োলজি ক্লাসের জানালায় মেয়েগুলো হুমড়ি খেয়ে পড়েছে। কায়ানের পেছনে দাঁড়ানো বডিগার্ড সহ দুটো এসইউভি গাড়ি। কায়ান হেলমেট খুলতেই সে হালকা মাথাটা ঝাঁকিয়ে চুলগুলো ঠিক করে নিল। নীলাভ চোখ দুটো এক ঝলকে ধরা পড়তেই চারপাশের মেঘের মুখ বিস্ময় স্থির হয়ে গেল। কিছুক্ষণ পর ভার্সিটির ভেতরে এগিয়ে এলো কায়ান, তার পেছনে 7-8 জন বডিগার্ড। কায়ানের উপস্থিতিতেই যেন পরিবেশটা বদলে গেল। ভাইস চ্যান্সেলর সহ ভার্সিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা সম্মান জানিয়ে তাকে অভ্যর্থনা করল আর পথ দেখিয়ে ভেতরের অফিস রুমের দিকে নিয়ে যেতে লাগলো। এদিকে রিদিয়া ক্লাসেই ছিল, তখন তার ফোনটা বেজে উঠল। ছুটুন্নি লেখা দেখে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে জিনিয়া উদ্বেগ নিয়ে বলে উঠল, তোদের ক্লাসের ফোরামে আমাদের ভার্সিটির নিউ ফাউন্ডার নিয়ে কোনো কথা হয়েছে রিদি? রিদিয়া বিরক্তি নিয়ে বলে উঠল, হ্যাঁ, সবাই লাফালাফি করছে এক ফাউন্ডার নিয়ে, যত্ত সব। আরে গান্ধী, নিজের ফোরাম চেক করে দেখ কে নিউ ফাউন্ডার। রিদিয়া ভ্রু কুচকে বলে উঠল, আমার বর থাকতে আমি পরপুরুষ কেন দেখতে যাব? আরে গান্ধী, ওই পরপুরুষই তোর জামাই আমাদের নিউ ফাউন্ডার। রিদিয়ার চোখ ছানা বড়া হয়ে গেল। সে আর কোনো কথা না বলে তাড়াতাড়ি কল কেটে ফোনে ক্লাস ফোরাম চেক করতে দেখল অনেকগুলো পিকচার। কায়ানের সেই কালচে নীল স্যুট পরা বাইকের উপর বসা ফটো, কোনোটায় হেলমেট পরা, কোনোটায় হেলমেট খুলছে, চুল ঝাঁকাচ্ছে, স্মাইল পাস করছে। প্রতিটা পিকচারে যেন আলাদা আলাদা আকর্ষণ। কিন্তু রিদিয়ার চোখে সেই আকর্ষণ আগুন হয়ে জ্বলতে লাগলো। তাড়াতাড়ি নিজের সিট ছেড়ে উঠে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে যেতে বলে উঠল, শাকচুন্নির দল সব, আমার জামাইয়ের দিকে তাকানো বের করছি। অফিস রুমের বাইরে দাঁড়ানো সেই কালো পোশাকালা বডিগার্ড, আর তাদের থেকে একটু দূরে বাকি মেয়েসহ রিদিয়াও দাঁড়ানো। এইসব মেয়েগুলোর চুল টেনে ছেড়ে ফেলতে ইচ্ছে করছে, রাগে শরীরের পেশি টান টান। বেশ কিছুক্ষণ পর ভাইস চ্যান্সেলর সহ কায়ান হাসি মুখ নিয়ে কথা বলতে বলতে বেরিয়ে এলো। ভাইস চ্যান্সেলর মুখে হাসি ও কৃতজ্ঞতা মেশানো কণ্ঠে বলে উঠল, আমরা ভাবতেই পারছি না যে এত বড় একজন মানুষ এরকমভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারে আমাদের এই ভার্সিটির জন্য। কায়ান মৃদু হেসে বলে উঠল, ইটস ওকে, ইটস অল অ্যাবাউট ফর মাই বিবি। তাদের মধ্যে আরও কথা হচ্ছে, আর কথা বলার জন্য কায়ানের গলার অ্যাডামস অ্যাপল উপর নিচে বারবার হচ্ছে, যা দেখে রিদিয়ার আশেপাশে ফিস ফিস চলছে। কিন্তু তার একদম পাশে দাঁড়ানো এক ওভার স্মার্ট মেয়ে বলে উঠল, ও মাই গড, লুক অ্যাট হিজ অ্যাডামস অ্যাপল, উফ, আই ওয়ান্ট টু কিস হিম রাইট দেয়ার। তার পাশের মেয়েগুলো একই ছন্দে ছন্দ মেলাচ্ছে। রিদিয়ার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, আর সহ্য করতে পারল না। তখন রিদিয়া গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজেদের থোবড়া দেখেছ যে ওই দিকে তাকানোর সাহস করছিস? এই বলে ওখান থেকে চলে গেল রিদিয়া। মেয়েগুলো রাগ হয়ে গেল, আর রাগে গজগজ করতে করতে বলে উঠল, এই মেয়ে, তুই আমাদের বললি? রিদিয়া বাঁকা হাসি দিয়ে একটু আড়ালে যেতে যেতে আরও খোঁচা মেরে হাসি দিয়ে বলে উঠল, আর তো জঞ্জাল আমি দেখতে পাচ্ছি না। মেয়েগুলো রাগে ফোঁস করতে করতে রিদিয়ার পেছন যেতে যেতে বলে উঠল, তোর এত বড় সাহস! ওই আড়ালে রিদিয়ার পেছনে যেতেই রিদিয়া কোমরে আঁচল গুজে যেই মেয়ে কায়ানের কণ্ঠে কিস করতে চেয়েছিল তার চোখে আর মুখে ঘুষি দিয়ে রাগ ঝাড়তে লাগলো। মেয়েটা ব্যথায় কুঁচকে গেল। বাকি মেয়েগুলো কেঁপে উঠল। আরও দুজনের মুখে ঠাই ঠাই করে চড় মেরে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, কিস করবি তাই না? দ্বিতীয়বার ওদিকে তাকালে
মুহূর্তেই চুলের কাটা খুলে ওই মেয়ের চোখের সামনে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, চোখ কানা করে দেব। রিদিয়া এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে যেতে লাগলো, আর বেরোনোর আগে হাত দিয়ে গলা কাটার ইশারা দেখিয়ে বেরিয়ে গেল। রিদিয়া ক্লাসই করবে না আজ, মেজাজ পুরো তুঙ্গে। ক্লাসরুমে যেতে যেতে বিড়বিড় করে বলে উঠল, ফাউন্ডার হয়ে মেয়েদের মাথা খাওয়া বার করছি, বেয়াদব লোক। কিছুক্ষণ পর রিদিয়া ব্যাগ নিয়ে গম্ভীর মুখেই ভার্সিটির পেছনের গেট থেকে বেরিয়ে এলো। যাবেন না আছে ওই লোকের পাঠানো গাড়িতে। কিন্তু রিদিয়া গেট থেকে বেরোতেই ওই মেয়েগুলো গ্রুপ ধরে বেরিয়ে এলো, আর পেছন থেকে রিদিয়ার চুল টেনে বিষাক্ত কণ্ঠে বলে উঠল, বস্তির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাদের গায়ে হাত তোলার? রিদিয়ার চোখ মুহূর্তেই রক্তিম হয়ে উঠল, চোয়াল শক্ত, দাঁতে দাঁত চিপে নিজেকে সামলাতে গেলে তার আগেই দুজন মেয়ে এসে তার হাত শক্ত করে চেপে ধরল। রিদিয়া দাঁত কিরমির করে বলে উঠল, একবার হাতটা ছেড়ে দেখ, তারপর দেখাচ্ছি আমার সাহস কোথা থেকে আসে। কিন্তু মেয়েটা বাঁকা হাসি দিয়ে আবার চিৎকার করে বলে উঠল, তোর কেন চলছিল 2 টাকার বস্তি? সুন্দর পুরুষ দেখে নিজের রূপ দেখিয়ে বস করতে চাস? তোর কি মনে হয় ওই হ্যান্ডসাম তোর দিকে ফিরেও তাকাবে? কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই কায়ানের এক্সক্লুসিভ বাইকটা হর্ন বাজিয়ে সামনে এসে দাঁড়িয়ে গেল। মেয়েগুলো হাঁ হয়ে তাকিয়ে রইল। কায়ান হেলমেট খুলে নামতে নামতে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, মাফিয়ার বিবি শুনছো? আই মিন আমার ইশক শুনছো? মেয়েগুলো হতবম্ব হয়ে কেউ কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেল। কাকে কি বলছে এই হ্যান্ডসাম? রিদিয়ার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। কায়ান বাইকের হেলমেটটা হ্যান্ডেলে ঝুলিয়ে 1 পা 2 পা এগিয়ে আসতে আসতে বলে উঠল, বাইকের ফ্রন্ট সিট আর আমি দুজনেই ওয়েট করছি, লেট হয়ে যাচ্ছে তো। নিজের হাজবেন্ডকে রেখে তুমি ডাস্টবিনদের পাশে দাঁড়িয়ে কি করছো? অপমান যে তাদের করা হয়েছে মেয়েগুলোর বুঝতে আর বাকি রইল না, চোখ মুখ যেন অপমানে কুঁচকে গেল। কিন্তু হাজবেন্ড বলল যে? কার হাজবেন্ড? কৌতূহল আর সংশয় বেড়েই যাচ্ছে। কায়ান নিজের স্যুটের কোটটা খুলে হাতে পেঁচিয়ে চোয়াল কঠিন করে রিদিয়ার সামনে এসে দাঁড়ালো। মুহূর্তেই ওই কোট জড়ানো হাত দিয়ে রিদিয়ার হাত ধরে থাকা মেয়েগুলোর হাত মুচড়ে ধরল, আর মুহূর্তেই ব্যথায় কুঁচকে উঠল। আর যে চুল টেনে ধরেছিল তার চুল মুঠো করে টেনে এমনভাবে ছিঁড়ে দিল যেন তার প্রতিটা টানে জমে থাকা রাগ বেরিয়ে আসছে। মেয়েগুলো ছিটকে সরে গেল। ভয় আর যন্ত্রণায় তাদের চোখ বড় হয়ে গেছে। আর কায়ান রিদিয়ার দিকে তাকিয়ে কোটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর খুব স্বাভাবিক, যেন কিছুই হয়নি, রিদিয়ার শাড়ির আঁচল টেনে নিজের হাত মুছতে লাগল। এরপর হাসি মুখে রিদিয়ার দিকে তাকিয়ে মেয়েগুলোর উদ্দেশ্যে হুমকির সঙ্গে বলে উঠল, ও আর তোমার দিকে ওই দিন যে লেডি ডাক্তার চিৎকার করেছিল তার ডক্টরের লাইসেন্স ব্যান করা হয়েছে, সঙ্গে তার মুখটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে মেয়েগুলোর বুকের ভেতর যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। কায়ান এরপর একটুও দেরি করল না, রিদিয়াকে নিজের কোলে উঠিয়ে নিল। রিদিয়াও কোনো দ্বিধা ছাড়া জড়িয়ে নিল কায়ানকে। বাইকের দিকে যেতে যেতে কায়ান পেছন ঘুরে হুমকির স্বরে বলে উঠল, আমার বিবির গায়ে যারা হাত দেবে তাদের জেন্ডার আমি দেখব না, জাহান্নামের গেট দেখিয়ে ছাড়ব। মেয়েগুলো কেঁপে উঠল, আর কোনো কিছু বলার সাহস পেল না। কায়ান আর একবারও তাদের দিকে তাকালো না। তার সমস্ত মনোযোগ এখন রিদিয়ার ওপর, যেন পৃথিবীর আর কোনো কিছুরই তার কাছে কোনো গুরুত্ব নেই। সে নিঃস্বার্থ অধিকার নিয়ে রিদিয়াকে বাইকের সামনে বসিয়ে দিল একপাশে। এরপর নিজে বাইকে বসে মুহূর্তেই রিদিয়াকে আরও কাছে টেনে নিল। তার শাড়ির আঁচল সরিয়ে উন্মুক্ত কোমরের ওপর নিজের শক্ত হাত রাখল। রিদিয়ার কাজল কালো চোখজোড়া আটকে গেল নীলাভ চোখজোড়ায়। এরপর কায়ান এক ঝটকায় রিদিয়ার উন্মুক্ত উদর চেপে এক টানে তাকে নিজের বুকে ঠেকিয়ে নিল। রিদিয়ার শরীর কেঁপে উঠল, তার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। বুকের ভেতরটা অকারণ তালে কেঁপে উঠতে লাগল। কায়ানের চোখ তখন যেন এক অদ্ভুত অস্থিরতা লুকিয়ে আছে। সে ধীরে ধীরে নিজের গলার টাই খুলে রিদিয়ার খোলা চুলগুলো আলতো করে জড়িয়ে বেঁধে দিল। তারপর চুলগুলো একপাশে সরিয়ে দিল। রিদিয়ার ঘাড় উন্মুক্ত হয়ে উঠল। কায়ান এক মুহূর্ত থামল। তার গরম নিঃশ্বাস এসে লাগল রিদিয়ার ত্বকে। রিদিয়ার চোখ অনিচ্ছায় বন্ধ হয়ে এলো। শরীর আরও সজাগ হয়ে উঠল সেই অনির্বচনীয় স্পর্শে। এরপর তার ঠোঁট ছুঁয়ে গেল রিদিয়ার ঘাড়ে। এরপর কায়ান নিজেই রিদিয়ার 2 হাত নিজের গলায় জড়িয়ে নিল, আর হ্যাসকি কণ্ঠে বলে উঠল, আমায় জড়িয়ে ধরো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।